হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছো ঠিক মতো নাকি? সুস্থ আছো জি সবাই? স্যার। জি স্যার। জি স্যার। তোমাদের সাথে অনেকদিন পরে ক্লাসে আসা হলো। জি স্যার, এর আগে মাঝখান দিয়ে আর ক্লাস নেওয়া হয়নি। আগে অনলাইনের ইউটিউবের ক্লাসগুলো কি করেছো? স্যার কয়েকটা করেছি। কয়েকটা? জি স্যার। কেন? ইয়েস না কয়েকটা করছো কেন, বাকিগুলো করো নি কেন? স্যার আমি হচ্ছে যখন জানতে পারছি যে ইউটিউবে ক্লাস হবে, পরে দেখি যে অনেকগুলা প্রায় 84টা ক্লাসের মধ্যে বাকি খুঁজে 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 যেগুলো কেন? যেগুলো পাই। দ্বাদশ ক্লাসে তোমাদের ইয়াতে ঢুকলে, প্লে লিস্টে ঢুকলে তো শুধু তোমাদের ক্লাসগুলোই আছে। না না স্যার, ওই যে আগের গুলা আগের গুলা। আগেরই তো ইউটিউবে তোমাদের প্লে লিস্ট করা ছিল তো। স্যার দেখিনি। তাহমিনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো করেছো, আগের ক্লাসগুলো? হ্যাঁ স্যার, কয়েকটা করা হয়েছে। নতুন যেগুলা এক্সামের আগে দেওয়া হয়েছে ওগুলা করা হয়নি। হুম। যাক, তোমরা কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, তোমরা এখন পরীক্ষার্থী, বুঝছো? জি স্যার। তোমাদের আগে জি কিন্তু আর স্যার। কোনো পরীক্ষার্থী নেই। আর আগের বার অটো পাস দিলেও তোমাদের কিন্তু অটো পাস দিবে না। জি স্যার। তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। জি স্যার। সুতরাং পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার বিকল্প নেই। হুম। তোমরা যে গুগলে যে ইয়ার ফাইনাল যে পরীক্ষা দিলা উত্তীর্ণ হওয়ার জন্য, এমসিকিউ, হুম। জি স্যার। কত নম্বর পাইছো? ইয়াসটা কত পাইছো? স্যার এই যে এটাতে লাস্ট এমসিকিউতে? মনে নেই স্যার। মনে নাই? না। তাহমিনা কত পাইছো? 14 পেয়েছি। 14? আচ্ছা, ভেরি গুড। তোমরা মাত্র আসতো 3 জন ক্লাসে, বাকিরা তো স্যার এখন আছে। অন্যরা ঘুমায়। হ্যাঁ, এটাই হবে। ঘুমাইলে তো পরীক্ষা ঘুমাইতে হবে। ঘুমাক স্যার, আমরা দুজনই খালি পরীক্ষা দিব। তখন তাহমিনা ফার্স্ট, আমি সেকেন্ড হবো। তাহলে যেহেতু আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, যারা আসলে আমরা তাদেরকে অ্যাড করে নেব। ওকে এটা স্যার। তোমাদের যদিও ইউটিউবে আমি সেকেন্ড ইয়ারের অনেকগুলা ক্লাসে আপলোড দিয়েছি, তোমরা সেখানে দেখলে পাইবা। আর্থিক বিবরণী বিশ্লেষণের দেওয়া আছে, তারপরে উৎপাদন ব্যয়ের ক্লাস দেওয়া আছে। তারপরেও যেহেতু নতুন করে আনুষ্ঠানিকভাবে আমরা কিন্তু আজকে থেকেই দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করলাম, তাই না? জি স্যার। আর জুমের মাধ্যমে এটি আমাদের ফার্স্ট ক্লাস। তো যেহেতু দ্বাদশ শ্রেণীর আনুষ্ঠানিকভাবে আজকে থেকে ফার্স্ট ক্লাস, তো সেই হিসাবে আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা পাশ করেছো, সবাই পাশ করে সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেই সাথে আমরা আমাদের এই দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেখান থেকে দ্বিতীয় পত্রের 3 নম্বর অধ্যায়টা নিয়ে আমরা ক্লাস শুরু করব। অধ্যায় 3, কথা বুঝছো? আর এই অধ্যায়ের নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। অধ্যায়ের নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তোমরা কি এর আগে এই অধ্যায়টি করেছো কখনো? না স্যার। করনি? এটি খুবই সহজ একটা অধ্যায় এবং খুবই ইম্পর্টেন্ট, যে প্রতি পরীক্ষায় তোমার এখান থেকে অঙ্ক থাকবেই। একটা অঙ্ক তো মাস্ট আসবে, এবং তোমরা যদি চেষ্টা করো এই অধ্যায়ের অঙ্ক অ্যান্সার করতে পারবে।
তো যেহেতু এখনো অন্যরা আর কেউ জয়েন করেনি, তো আমরা এই ক্লাস শুরু করছি। তার অধ্যায়ের নামটা আমি কি বলেছি বলো দেখি, অধ্যায়ের নাম অনেক কি? বড় অধ্যায়ের নাম। হ্যাঁ, অনেক বড় অধ্যায়ের নাম, আপনি আরেকবার বলে দেন। কি নাম বলো, তুমি বলো, ইয়েস না বলো, বলতে পারো না? তাহমিনা বলো, অধ্যায়ের নামটা বলো। স্যার মনে নেই। আচ্ছা, তোমরা এতটা বোকা হইলে হবে? আচ্ছা, তোমরা কি আমি যে স্ক্রিন শেয়ার দিয়েছি তোমরা কি স্ক্রিন দেখতে পাও? হ্যাঁ তো লেখাই আছে ও স্যার নগদ প্রবাহ বলছি তো বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। আমি তোমাদের ফার্স্টে বলছি, পরে কনফিউজ হয়ে গেছি। সামনে লেখা আছে, কই বলতে পারি না মন নেই। ছোট ছোট করে লেখা তো, তাই কি দেখি। ছোট করে লেখা, এর চেয়ে বড় লেখা তুমি বই আছে? তুই চশমা লাগা। তারপরে তুমি জুম জুম করে বড় করে দেখো। দিয়া যা। তাহলে অধ্যায়ের নাম কি? নগদ নগদ প্রবাহ প্রবাহ বিবরণী। বিবরণী। নগদ প্রবাহ বিবরণী, ভেরি গুড। এটা অধ্যায় 3, অধ্যায় হচ্ছে 3। আজকে এই অধ্যায়টারই তোমাদের সাথে আমি আলোচনা করব। অধ্যায়ের নাম থেকে বোঝা যায় যেখানে বলা হয়েছে নগদ প্রবাহ। আচ্ছা, তোমাদের কার বাসায় টুকু টুকু শব্দ হচ্ছে? ইয়েসনার? জানি না তো স্যার, আমার এখানে তো কোনো শব্দ নাই, তোমাকে ঠান্ডা লাগছে? পুরো একা। একটু স্যার। আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো যে এই অধ্যায়ের নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটি কারবারের বা কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার যে আগমন আর নির্গমন, মানে নগদ টাকা যে আসে এবং যায়, নগদ টাকা আসা এবং যাওয়ার পরে কত টাকা কারবারের মধ্যে নগদ রয়ে গেল, এটি শুধু এখানে দেখানো হবে, আলোচনা করা হবে। অর্থাৎ কারবারের নগদের অবস্থাটা কি, এটা এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হবে। এই জন্য এটার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। মানে নগদের প্রবাহটা কিরকম, আসার ফ্লো কিরকম, যাওয়ার ফ্লো কিরকম, এবং টাকা আসার যে সোর্সগুলো, অর্থাৎ সোর্স অফ ফান্ড, এবং আমরা যে ব্যবহারের যে খাতগুলো রয়েছে টাকার, সেই সমস্ত খাতে ব্যবহার করার পরে রেস্ট অফ ব্যালেন্স, অর্থাৎ উদ্বৃত্ত কত টাকা রইল কারবারের মধ্যে, এটা আমরা এখানে নির্ণয় করব। সুতরাং এখানে বলা যেতে পারে সংখ্যাটা এরকম হবে নগদ প্রবাহ বিবরণীর। দেখো, খেয়াল করে দেখো, নগদ প্রবাহ বিবরণী বলতে কি বুঝো? আমি যে লেখাটা দিয়েছি, তোমরা কি লেখাটা বুঝতে পারো? বোঝা যায় তোমাদের মোবাইলে? আমার কথা উত্তর দিও। আমি যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আসছিলে? স্যার ঋতু। হ্যাঁ ঋতু, ভালো আছো? ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আচ্ছা, আমি যে স্ক্রিনে যে সংখ্যাটা লিখেছি, তোমরা কি তোমাদের মোবাইলে এটা বুঝতে পারো, পড়তে পারছো? স্যার এখানে কোনো এখানে স্ক্রিন তো নাই তো। স্ক্রিন নেই তো। স্ক্রিন নেই মানে? স্যার এখনো আসেনি, শো করে না। স্ক্রিন শো করে না, স্টপ হয়ে গেল। বলি স্যার, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেল কেন? আমি মনে ক্লোজ দিয়ে ফেলছিলাম স্ক্রিন শেয়ারটা, দেখেন তো। এটা আসার কথা না স্ক্রিন শেয়ারটা। হয়ে গেছে। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। দাঁড়াও একটু। স্যার। দেখো তো এখন এখন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। জি স্যার, এখনই এসেছে। ওই ইয়েটা স্টপ হয়ে গেছিল। আচ্ছা, এই সংখ্যাটা কি তোমরা তোমাদের মোবাইলে পড়তে পারো তোমরা? জি স্যার। দেখো, এখানে আমি বলেছি নগদ প্রবাহ বিবরণীর যে সংখ্যাটা লেখা আছে
নগদ প্রবাহ বিবরণী হলো নগদ অর্থের আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্যের বিবরণী। অর্থাৎ একটি কারবারের মধ্যে যে নগদ টাকা কত আসলো এবং কত টাকা চলে গেল তা বিস্তারিত তথ্য দিয়ে এই বিবরণী তৈরি করা হয়। আর এটাকে সংজ্ঞা আকারে সুন্দর করে যদি আমরা বলি তাহলে এরকম বলতে পারি, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত সমাপনী নগদ উদ্বৃত্তে রূপান্তর যে নগদ আগমন নির্গমনের মাধ্যমে হয়ে থাকে তা বিস্তারিত যে বিবরণী দেখানো হয় তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। এটি হিসাব বিজ্ঞানের কতগুলো স্ট্যান্ডার্ড রয়েছে, কতগুলো প্রিন্সিপাল রয়েছে, যেগুলোকে আমরা বলি গ্যাপ। তোমরা ফার্স্ট পেপারে শিখেছো গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ওই প্রিন্সিপালের মধ্যে সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং সংক্রান্ত 41টি মান আবিষ্কার করা হয়েছে, যার মধ্য থেকে 29টি মান গৃহীত। এই 29টি মান সারা বিশ্বে হিসাব বিজ্ঞানের জন্য একই রকম, একই নিয়মে, একই আইনে পরিচালিত হয়, চলে থাকে। সে আন্তর্জাতিক হিসাব মানের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের 7 অর্থাৎ 7 আন্তর্জাতিক হিসাব মান 7-এর মধ্যে এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার কথা বলা হয়েছে। একটা কারবারের আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টা। 5টা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এটা তৈরি করা বাধ্যতামূলক। কোম্পানির জন্য নগদ প্রবাহ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক। তো তোমরা সবাই সংখ্যাটা একবার করে পড়ো, ডিসপ্লেতে একবার করে পড়ো। হ্যালো, জি স্যার পড়তেছি। হ্যাঁ পড়ো, মেয়েরা পড়ো, পড়ে দেখো তোমাদের কোনো কনফিউশন থাকলে আমায় বলো। জোরে জোরে পড়বো নাকি মনে মনে? মনে মনেই পড়ো, পড়ে যদি কনফিউশন হয়, বুঝতে না পারো কোনো জায়গায়, তাহলে আমাকে প্রশ্ন করো। তোমাকে বুঝতে পেরেছো? জি স্যার। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে, এটা তো কিন্তু পুরো অঙ্কটা বুঝবে না, এটা বুঝবে যে কারবারের যে জি স্যার। নগদ লেনদেনগুলো, শুধু নগদ লেনদেনের মাধ্যমে তুমি ধরো, তোমরা তো ফার্স্ট পেপারে আর্থিক বিবরণী করেছো না? জি স্যার। সেখানে নিট মুনাফা বের করেছো। স্যার সেকেন্ড লাইনটা বুঝি নাই। সেখানে বলতে প্রারম্ভিক। প্রারম্ভিক জি স্যার। নগদ উদ্বৃত্ত। আচ্ছা, তোমার কি নগদান বইয়ের কথা মনে আছে? নগদান বই? না স্যার নগদান বই করি নাই। নগদান বই করো নাই? ওই 2 গড়া 3 গড়া নগদান করো নাই? হ্যাঁ স্যার করছিলাম কিন্তু ওরকম মনে নেই। মনে না থাকুক, করছো তো? জি স্যার। জি স্যার। খেয়াল করো, ওই নগদান বইয়ের মধ্যে দেখো তুমি প্রথমে কি লিখছো? ব্যালেন্স বিডি। হুম। ব্যালেন্স বিডি লিখছো না? এই জি balance স্যার। BD মানে হচ্ছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। ব্যালেন্স বিডি মানে হচ্ছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। উদ্ধৃত। এই উদ্বৃত্ত দেখো, আমরা যদি নগদ টাকা আসে তাহলে নগদান বই ডেবিট দিকে লিখেছি, আবার যদি নগদ টাকা চলে যায় তাহলে ক্রেডিট দিকে লিখছি কিনা? জি স্যার। সবশেষে কি বেরিয়েছে? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। সিডি অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত। এই প্রারম্ভিক উদ্বৃত্ত রূপান্তর হয়ে চেঞ্জ হয়ে হয়েছে সমাপনী উদ্বৃত্ত। এবং কিভাবে চেঞ্জ হলো? এই আগমন আর নির্গমনের মাধ্যমে। এই আগমন আর নির্গমন গুলো বিস্তারিতভাবে আমরা এখন দেখাবো এই নগদ প্রবাহ বিবরণীতে। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। এখানে তোমার একটা এমসিকিউ প্রশ্ন হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে, যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার কথা আন্তর্জাতিক হিসাব মানের কততে বলা হয়েছে? তোমার উত্তরটা কি হবে? 7। 7। অর্থাৎ IAS 7 এ নগদ প্রবাহ বিবরণীর কথা বলা হয়েছে। এই নগদ প্রবাহ বিবরণী 2 পদ্ধতিতে করা হয়, প্রত্যক্ষ পদ্ধতি আর পরোক্ষ পদ্ধতি। তো তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি, কারণ হচ্ছে পরীক্ষায় পরোক্ষ পদ্ধতিতে এসে থাকে। প্রত্যক্ষ তোমাদের আমি একটা ক্লাসে শুধু তোমাদের ধারণা দেওয়ার জন্য শিখিয়ে দিব, বাট পরীক্ষায় আসবে পরোক্ষ পদ্ধতি। এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ধাপ হচ্ছে 3টি। দেখো এখানে লেখা আছে IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে নগদ কার্যক্রমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ পুরা নগদ প্রবাহ বিবরণীটা 3টা ধাপে 3টা ভাগে কাজ করা হয়। 3টা ভাগে আবার অ্যাকোমোডেট করে একসাথে করে তারপরে আমরা মূল নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে থাকি। তো আজকে তোমাদেরকে
এই অধ্যায়ের অঙ্ক করার জন্য একটি শখ রয়েছে, নগদ প্রবাহ বিবরণীর একটা শখ রয়েছে। সেই শখটি আমি তোমাদের এখানে দিয়ে দিব, তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তোমরা শখটি সবাই মনোযোগ দিয়ে মুখস্থ করবে বাসায়। যদি শখটি মুখস্থ করতে পারো তাহলে তোমরা অঙ্ক করতে পারবে, তোমাদের জন্য অঙ্কটা ইজি হয়ে যাবে। তোমরা শখটি অবশ্যই মুখস্থ করবে। শখটি মুখস্থ করলে তারপরে তোমরা অঙ্ক করতে পারবে। অতএব তোমরা তারপরে শখটি মুখস্থ করলে তাহলে তোমরা অঙ্ক করার তোমার জন্য সহজ হবে, তোমরা অবশ্যই অঙ্ক করতে পারবে। সুতরাং তোমরা শখটি ভালো করে মুখস্থ করবে, কেমন? তাহলে নগদ প্রবাহ বিবরণীর ধাপ কটা বলেছি আমি? 3টা। দেখো, 1 নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। 2 নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। প্রথম হচ্ছে পরিচালন কার্যক্রম, অর্থাৎ কারবারের যে অপারেটিং অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, দৈনন্দিন যে কার্যাবলীর মাধ্যমে, অর্থাৎ প্রতিনিয়ত ব্যবসা পরিচালনার মাধ্যমে যে নগদ আগমন নির্গমনের ঘটনা ঘটে সেগুলোকে বলা হয় পরিচালন কার্যক্রম। এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করব। আরেকটা বিনিয়োগ কার্যক্রম, অর্থাৎ কারবারের মূলধন জাতীয় আয় ব্যয়ের মাধ্যমে, মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে যে অর্জন হয়ে থাকে সেগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো অর্জনের ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। আর মূলধন জাতীয় ব্যয় যে আগমন নির্গমন সেটাকে বলা হয় বিনিয়োগ কার্যক্রম। তাহলে 2 নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। 3 নম্বর হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। 3টা ধাপ: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থ সংস্থান কার্যক্রম। ঠিক আছে? তো আমি তোমাদের আবারও বলছি, তোমরা শখটি ভালো করে পড়বে, শখটি মুখস্থ করতে হবে। দেখো আমি শখটি তোমাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি। প্রথমত এই শখটি আঁকার সময় উপরে প্রতিষ্ঠানের নাম লিখবে, নগদ প্রবাহ বিবরণী লিখবে, নাম দিয়ে পরোক্ষ পদ্ধতি। পদ্ধতি 2টা, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। তা আমরা যেটা এখন পড়বো সেটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ নয় পরোক্ষ। আর নিচে তারিখ লিখবে। ধরো যদি ডিসেম্বর 31 তারিখ হয়, তুমি লিখবা 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। অর্থাৎ এই নগদ প্রবাহ বিবরণী পুরো 1 বছরের হয়ে থাকে, এই জন্য এখানে সমাপ্ত বছরের কথাটি উল্লেখ করে দেবে। এটা কখনো ফার্স্টের দিকে হয় না মাসে? না, মাসের ফার্স্টে হবে না, এটা হবে শেষে, মাসের শেষে, বছরের শেষে হয়ে থাকবে, কেমন? তো তুমি এটা কিভাবে করবে আমি তোমাদের শখটা দেখো, আমি আবারও বলছি শখটা খুবই গুরুত্বপূর্ণ। এই শখ পারলে তুমি অঙ্ক পারবে, শখ না পারলে কিন্তু অঙ্ক পারবে না। অতএব শখটা ভালো করে শিখবে। দেখো প্রথমে লিখবা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো তোমার সামনে একটা নিট মুনাফা দেওয়া থাকবে, কারবারের প্রতিষ্ঠানের জন্য একটা নিট লাভ বা নিট মুনাফা দেওয়া থাকবে। তোমরা আমায় বলতে পারো যে কেউ একজনে যে এই যে আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করি, এই নিট মুনাফার টাকাটা পুরোটাই কি নগদ টাকা? স্যার কোশ্চেন বুঝলাম না, আরেকবার আবার কোশ্চেনটা আবার করছি। তোমরা তো আর্থিক বিবরণী করেছো ফার্স্ট পেপারে? বিশদ আয় বিবরণী করেছো না? বিশদ আয় বিবরণী করেছো? স্যার পুরোটা তো মনে হয় নগদ টাকা না। পুরোটা নগদ টাকা না। না কেন না তুমি কি বলতে পারবা? স্যার ওটা তো লাভ না, মানে যতটুকু আমার লাভ হইছে। যত লাভ হয়েছে পুরোটাই লাভ, হ্যাঁ, কিন্তু নগদ না কেন? স্যার ওটা তো অন্য অন্য কোনো মাধ্যমের মাধ্যমে আসতে পারে। হ্যাঁ আমি বলে দিচ্ছি কি, হ্যাঁ তোমার ধারণা ঠিক আছে। আমি বাকিতে পণ্য বিক্রি করছি, বাকিতে পণ্য বিক্রি করলে আমার আয় হয়ে গেল, আর আয় হইলে বিক্রি করলে আমার লাভ বেড়ে যাবে। বাট বিক্রি করছি কিভাবে? বাকিতে। টাকাটা কি নগদে পেয়েছি? না স্যার, নগদে পাই না। সুতরাং নিট মুনাফা পুরো টাকাটাই নগদ না, এটা বাকিতে, বাকি হতে পারে, অনগদ হতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে নিট মুনাফা যেটা দেওয়া থাকবে সেই নিট মুনাফা পুরোটাই নগদ টাকা নয়। তো এখানে যেটা যেটা নগদ না বাকি আছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। আর যেটা নগদ
বাট আমি এখানে বাদ দিইনি, অথবা এরকম লেনদেন আছে যে অনগদ লেনদেন আমি বাদ দিয়ে ফেলেছি, এটা আমি অ্যাড করবো এখানে। তো শুরু করব আমরা নিট মুনাফা দিয়ে। এই কার্যক্রমটা শুরু করব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ লিখা শুরু করব নিট মুনাফা দিয়ে। কি দিয়ে শুরু করব? নিট মুনাফা দিয়ে। নিট মুনাফা দিয়ে শুরু করব, ঠিক আছে? এই যে টাকাটা আমি এখানে তোমাদের দিয়েছি, দেখো এই টাকাটা হচ্ছে নিট মুনাফা, এটা হচ্ছে নিট মুনাফার টাকা। এই টাকাটা, এই প্রথমটা, এটা হচ্ছে নিট মুনাফার টাকা। দেখো এই যে এটা হচ্ছে নিট মুনাফার টাকা, এটা হচ্ছে এই নিট মুনাফা। তোমরা নিট মুনাফা জি স্যার, বরাবর বুঝতে করে পেরেছি। লিখবে, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। লিখে এবার নিট আয়ের সাথে কোনটা কোনটা নগদ নয় আর কোনটা কোনটা অনগদ এগুলো আমরা সমন্বয় করে দেবো, এবং নিট আয়ের সাথে সমন্বয় লিখে চলতি সম্পদ যদি হ্রাস পায়, চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে এটা আমরা যোগ করে দেব। দেখো আমি যে টাকাটার পিছনে ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট মানে হচ্ছে বিয়োগ, জি স্যার, ব্র্যাকেট মানে হচ্ছে কি বিয়োগ। আর যেটার মধ্যে ব্র্যাকেট দেইনি এটা হচ্ছে প্লাস। যোগ, মানে প্লাস। যেখানে ব্র্যাকেট দেওয়া আছে সেটা মাইনাস, যেটা ব্র্যাকেট নাই সেটা হলো প্লাস। তাহলে চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে নিট মুনাফার সাথে কি হবে? যোগ হবে। যোগ হবে, প্লাস হবে। কিন্তু মাঝখানে ব্র্যাকেটের কথা বলছি, নগদ তহবিল ব্যতীত, মানে শুধু নগদ ছাড়া চলতি সম্পদের নামগুলো তোমাদের মনে আছে? স্যার হাতে নগদ, হাতে ব্যাংক নগদ, জমা, ব্যাংকে জমা, প্রাপ্য তারপর হিসাব, হ্যাঁ প্রাপ্য বিল, দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য, অগ্রিম স্যার খরচ, সমাপনী মজুত পণ্য না? হ্যাঁ সমাপনী মজুদ পণ্য, সম্পদ স্যার। পাশে যে মজুদ পণ্য থাকে এটা সমাপনী মজুদ পণ্য। তারপরে অগ্রিম জি খরচ, এগুলো চলতি সম্পদ। আমি আবারও বলছি, তোমরা কথা না বুঝলে আমায় প্রশ্ন করবে, আমি আবার বলছি, চলতি সম্পদ বলতে বোঝায় হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য হিসেব মানে দেনাদার, জি প্রাপ্য স্যার। বিল, সমাপনী মজুদ, অগ্রিম খরচ, স্বল্প মেয়াদী বিনিয়োগ, স্বল্প মেয়াদী বিনিয়োগ, বিনিয়োগ। এগুলোকে বলা হয় চলতি সম্পদ। তা এগুলোর মধ্যে এই নগদ তহবিল আর ব্যাংকে জমা ছাড়া, নগদ তহবিল আর ব্যাংকে জমা ছাড়া বাকি যেগুলো রয়েছে, ধরো প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, সমাপনী মজুদ, অগ্রিম খরচ, এগুলো কি সম্পদ? চলতি সম্পদ। চলতি সম্পদ। কি সম্পদ? চলতি 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 সম্পদ। সম্পদ। যদি চলতি সম্পদ হ্রাস পায় তাহলে যোগ হবে। তাহলে হ্রাস পাইলো কিনা তুমি বুঝবা কিভাবে? তুমি বুঝবা এভাবে, তোমার সামনে 2018 2019 দুইটা সাল দেওয়া থাকবে, 2018 এবং 2019। 19। তো 18 সালে যদি দেনাদার থাকে 20,000 টাকা আর 19 সালে যদি দেনাদার হয় 15,000 টাকা। আমি কথাটা আবার বলছি, খেয়াল করে শোনো। 18 সালে দেনাদার হইলো 20,000 টাকা আর আমি আবার বলছি, 18 সালে দেনাদার হচ্ছে 20,000 টাকা আর 19 সালে দেনাদার হয়েছে তোমার 15,000 টাকা। তাহলে আমার বলো দেনাদারকে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? হ্রাস পেয়েছে। কে জানি এস না বলছো বৃদ্ধি পাইছে? তুমি কি বুঝো নাই? ইয়েস না না স্যার, আমি তো বলিনি দিদিকে। বলো নাই না? বলো তো, এখন না বলো। স্যার, তাহলে এখন বলো বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে, ভেরি গুড। তাহলে যদি হ্রাস পায় তাহলে আমরা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। তাহলে হ্রাসটা কেমনে বুঝতে পারবা? হ্রাসটা বুঝবা কিভাবে? আমি শুনিনি। জি স্যার। হ্রাসটাকে বুঝতে পারবা কেমনে? হ্রাস বোঝা যাবে, অর্থাৎ আগের সালের চাইতে পরের সালে যদি কমে তাহলে দেখবো হ্রাস পেয়েছে। ঠিক উল্টা কথা বলবো, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায়, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাইলে আমরা সেটাকে বিয়োগ করব। তো বৃদ্ধি বুঝবো কিভাবে? বৃদ্ধি বুঝবো এভাবে, 18 সালে সমাপনী মজুদ আছে মনে করো 20,000 টাকা আর 19 সালে সমাপনী মজুদ হলো 30,000 টাকা। তাহলে হ্রাস পেলো না বৃদ্ধি পেলো? স্যার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে। তাহলে কি করবো? বৃদ্ধি পেলে কি করবো? স্যার মাইনাস করব। মাইনাস করে দেব, ঠিক আছে? সেম উল্টা কথা দায়ের বেলায়, চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করব আর চলতি দায় হ্রাস পাইলে মাইনাস করে দেব। জি স্যার।
দুইটা চলতি দায়ের নাম বলো তাহমিনা। প্রদেয় হিসাব আর বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া, ভেরি গুড। বকেয়া বেতন। মানে বকেয়া তো বেতন একই। তাও হয়। হ্যাঁ। নৌসিন আসছিল না লাইনে নাকি? নরিন। নওরিন, হ্যাঁ নওরিন দুইটা দায়ের নাম বলে, যে দুইটা বলছে ওই দুইটা বাদ দিয়া, তাহমিনা দুইটা বাদ দিয়া। দুইটা চলতি দায়ের নাম বলো। স্যার আমার মনে নাই। কি বলো মনে নেই? মনে না থাকলে হবে? আমি বলছি খেয়াল করে শোনো, ইয়েস না বলতে পারবা দুইটা চলতি দায়ের নাম? স্যার প্রদেয় নোট, তারপর আয়ের বকেয়া সমূহ। আয়ের বকেয়া না, ব্যয়ের বকেয়া। ব্যয়ের বকেয়া, ব্যয়ের, হ্যাঁ। হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি খেয়াল করে শোনো। প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, আয়কর সঞ্চিতি, দাবিহীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ এবং খরচের বকেয়া, খরচের বকেয়া, এগুলোকে বলা হয় চলতি দায়। তাহলে চলতি দায় যদি হ্রাস পায় তাহলে যোগ হবে, আর চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে, আর হ্রাস পেলে বিয়োগ হবে। চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হবে, দায় হ্রাস পেলে মাইনাস হবে। আমি তোমাদের আবারও বলছি, শখটা ভালো করে মুখস্থ করবে। আমি অঙ্ক করার সময় শখটা পারলে অঙ্ক পারবা, নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। আমি বলো যেটুকু আলোচনা করেছি, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? না স্যার। ভেরি গুড। স্যার চলতি সম্পদ হ্রাস পেলে যোগ হয়, আর চলতি দায় হ্রাস হলে বিয়োগ হবে কেন? এর দুইটা কি বিপরীত না? সম্পদের দায় কি এক? সম্পদের দায় কি উল্টা না, বিপরীত না? জি স্যার। ওই যে তাহমিনা সম্পদের যে এই জাবেদাগুলো ছিল না, ওগুলো আর কি। হ্যাঁ তো হ্যাঁ, এটা আচ্ছা। তো হলো বিপরীত, বুঝছো? জি স্যার, আচ্ছা। চলে বুঝতে আসো, পেরেছি। আমরা নেক্সটে যাই। যদি দৃশ্যমান স্থায়ী সম্পদের অবচয় থাকে, অবচয়টা যোগ হবে, কারণ অবচয় হচ্ছে একটা অনগদ খরচ। অবচয় হচ্ছে অনগদ খরচ। যেহেতু অনগদ খরচ আমরা ব্যয় দেখাইয়া মুনাফা কমাইছি, সেই কারণে এখন সেটা বাড়ায় দিতে হবে, যোগ করতে হবে। দৃশ্যমান স্থায়ী সম্পদ বলতে বোঝায় যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো বলে দৃশ্যমান স্থায়ী সম্পদ। এই দৃশ্যমান স্থায়ী সম্পদের অবচয় থাকলে অবচয়টা এখানে যোগ করব। আর অদৃশ্যমান স্থায়ী সম্পদের অবলোপন, যেমন ইজারা অবলোপন, সুনামের অবলোপন, ট্রেডমার্কের অবলোপন, এরকম অদৃশ্যমান স্থায়ী সম্পদের অবলোপন হলে সেটা আমরা এখানে যোগ করব। তাহলে অবলোপন আর অবচয় দুটা কি হবে? যোগ হবে। ঠিক আছে? জি স্যার। স্থায়ী সম্পদ জি যদি স্যার। বিক্রি করি, স্থায়ী সম্পদ যদি বিক্রি করি, ধরো আমার 50,000 টাকার একটা যন্ত্রপাতি আছে, আমি বিক্রি করলাম 45,000 টাকা, আমার লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। এরকম যদি স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি থাকে, সেটাকে আমরা যোগ করব। স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি হলে যোগ করব। ঠিক তেমনি ভাবে আবার যদি বিক্রি করে লাভ হয়, লাভ হইলে বিয়োগ করব। ক্ষতি হইলে যোগ করব, লাভ হইলে বিয়োগ করব। এই সবগুলো যোগ বিয়োগ করার পর তারপরে আমরা ফাইনালি যেটা বের হবে তার নাম দিব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ হইতে পারে, বহিঃপ্রবাহ হইতে পারে। যদি মাইনাসের ফিগার বড় হয় তাহলে আমরা এটাকে মাইনাস দিব, আর যদি মাইনাসের ফিগার বড় না হয় তাহলে আমরা ব্র্যাকেট দিব না, এটা প্লাস থাকবে। আমি কথাটা আবার বলছি, উপরের গুলো যোগ বিয়োগ করার সময় যদি মাইনাসেরটা বড় হয়ে যায় তাহলে আমরা এখানে মাইনাস ফিগার দিব, আর যদি প্লাসেরটা বড় থাকে তাহলে আমরা ব্র্যাকেট দিব না, এটা প্লাস ফিগার থাকবে। এটার নাম হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আমার মনে হয় তোমরা পরিচালন কার্যক্রম বিষয়টা বুঝতে পেরেছো। জি স্যার। হ্যাঁ, আমি চলে যাব দ্বিতীয়টায়, বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ। স্যার এটা, বলো স্যার এটা কি একসাথে আসবে অঙ্কটা, নাকি আলাদা আলাদা অঙ্ক থাকবে? ক খ গ ভাগ করে থাকবে, কতে একটা, খতে আচ্ছা স্যার, একটা, বুঝতে পারছি। গতে একটা, এরকম। হ্যাঁ, জি স্যার। আবার গতে গিয়ে একসাথে চাইতে পারে। একসাথে চাইলে তখন ছোট করে চাবে আর কি, মানে পুরোটাই ক খ গ এর মধ্যে থাকবে, তিনটা ধাপ ক খ গ ভাগ করে থাকবে। জি স্যার, বুঝতে কেমন? পারছি। এবার দেখো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এটা খুবই সহজ।
আমি যদি এখানে 5টা লিখছি, পরীক্ষায় তুমি 2টা বা 3টা পাইবা। এর একটা হলো স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদের নাম বলো দেখি 2টা। আসবাবপত্র, দালান কোঠা। হ্যাঁ, যদি এগুলো বিক্রি করা হয় তাহলে প্লাস হবে, আর স্থায়ী সম্পদ যদি ক্রয় করা হয় তাহলে মাইনাস হবে, কারণ ক্রয় করলে টাকা চলে যায় আর বিক্রি করলে টাকা আসে। তাহলে স্থায়ী সম্পদ বিক্রি করলে প্লাস হবে, ক্রয় করলে মাইনাস হবে। বিনিয়োগ বিক্রি করলে প্লাস হবে, বিনিয়োগ ক্রয় করলে মাইনাস হবে। অন্য কোম্পানির শেয়ার ক্রয় করলে মাইনাস হবে। আর বিনিয়োগ বিক্রয় কিভাবে করে? তুমি তুমি মনে করো এক জায়গায় টাকা বিনিয়োগ করেছো, তো সেই বিনিয়োগ থেকে টাকা যদি ভাঙ্গায় উঠায় নিয়ে আসো, এটা হলো বিনিয়োগ বিক্রি করা। তুমি শেয়ার কিনেছো, শেয়ার বেচে দিলা, এটা বলে বিনিয়োগ বিক্রি করা, মানে বিক্রি করলে টাকা আসে। জি স্যার, বুঝতে ঠিক পারছি। আছে, তাহলে এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। এখানেও যোগ বিয়োগ করে আমরা লিখবো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এটার ক্ষেত্রে একই কথা, যদি মাইনাসের ফিগার বড় হয় আমরা এখানে ব্র্যাকেট দিব, আর যদি মাইনাসের ফিগার বড় না হয় আমরা ব্র্যাকেট দিব না, এটা নিট নগদ প্রবাহ লিখে দিব। কথা ক্লিয়ার? বিনিয়োগেরটা বিনিয়োগের জি মতো স্যার, বুঝতে পারছি। জি স্যার। বিনিয়োগের মতো 2টা জিনিস, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়। ক্রয় করলে মাইনাস, বিক্রয় করলে প্লাস। ঠিক আছে কি? জি স্যার। হ্যাঁ, ফাইন। 3 নম্বরে দেখো, অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থ সংস্থানে মাত্র 3টে জিনিস পরীক্ষায় সাধারণত এসে থাকে। যদি শেয়ার ইস্যু করা হয়, শেয়ার বিক্রি করা হয়, তাহলে প্লাস হবে। অর্থাৎ কারবারের দীর্ঘমেয়াদী যে টাকা পাওয়ার যে সোর্স রয়েছে, এর প্রধান সোর্স হলো শেয়ার বিক্রি করা বা ঋণপত্র বিক্রি করা। তাহলে শেয়ার বিক্রি করলে টাকা আসে, ঋণপত্র বিক্রি করলে টাকা আসে, এটা প্লাস হবে। ঠিক তেমনি ভাবে ঋণের টাকা যদি পরিশোধ করে দেওয়া হয়, ঋণের টাকা যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে মাইনাস হবে। আর শেয়ার হোল্ডারদেরকে যদি লভ্যাংশ দেওয়া হয় তাহলে মাইনাস হবে। তাহলে ঋণ পরিশোধ করলে মাইনাস, লভ্যাংশ দিলে মাইনাস, আর শেয়ার বিক্রি করলে প্লাস, ঋণপত্র বিক্রি করলে প্লাস। এই 4টা মিলে হলো অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখানেও আমরা লিখবো অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। সেম আগের মতো কথা, মাইনাস ফিগার বড় হইলে আমরা এখানে ব্র্যাকেট দিব, মাইনাস ফিগার বড় না হলে আমরা ব্র্যাকেট দিব না। তোমরা আমার কথা বুঝছো না বুঝো নেই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে 3টা ধাপ তোমাদের দিলাম, পরিচালনা একটা, বিনিয়োগ একটা, অর্থ সংস্থান একটা। আমার বিশ্বাস তোমরা এই 3টেই ভালো করে পড়বে। আমি স্লাইডগুলো আবার তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা সবটা মুখস্থ করবে। মুখস্থ করলে নেক্সট ক্লাসে আমি তোমাদের অঙ্ক করে দেখাবো। ঠিক আছে? ওকে স্যার। এই 3টাকে যদি আমরা একসাথে করি, এক ছকে করি, তাহলে এরকম হবে। এই নাম দিয়ে পরিচালনার একটা বের হবে, বিনিয়োগের একটা বের হবে, অর্থ সংস্থানের একটা বের হবে। 3টা যোগ করে আমরা লিখব, এটার নাম দিব নিট নগদ প্রবাহ। 3টা যোগ করার পরে এটার নাম হবে নিট নগদ প্রবাহ। এই নিট স্যার তখন কিছু টাকার অ্যামাউন্ট গুলো নিচে নামাবো? 3টা যোগ করে এই 3টা এখান থেকে যোগ করে আমরা এই ঘরে নামাবো, এই ঘরে নামাবো। ঠিক আছে? দেখো এই 3টা যোগ করে আমরা এখানে এখানে নামাবো, এখানে। বুঝছো না বুঝো নেই? জি স্যার, জি স্যার। এটার নাম কি দিব? নিট নিট নগদ প্রবাহ। নগদ প্রবাহের সাথে আমরা যোগ করব যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক বলতে বছরের শুরুটাকে বোঝায়। প্রারম্ভিক যোগ করলে যেটা বের হবে এটা আমার সমাপনী নগদ উদ্বৃত্তের সাথে অটোমেটিকলি মিলে যাবে। যদি মিলে যায় তাহলে বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে, আর না মিললে বুঝবো আমাদের কোথাও ভুল হয়েছে। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা সবটা ভালো করে মুখস্থ করো, করতে পারবা তো? জি স্যার। জি স্যার। যদি মুখস্থ করতে পারো, সবটা অবশ্যই মুখস্থ করবা। সবটা অবশ্যই তোমরা মুখস্থ করবা। মুখস্থ করলে যে যদি মুখস্থ করতে গিয়ে না বুঝো তাহলে আমারে ফোন দিও, প্রশ্ন করো। আগামী ক্লাসে প্রশ্ন করতে পারো, ফোন দিয়ে প্রশ্ন করতে পারো। প্রশ্ন করে জেনে নিবা, জেনে বুঝে নিবা। তারপরে আমি যখন অঙ্ক করাবো তখন তোমাদের জন্য কাজটা সহজ হবে। এতক্ষণে আসছে নরিন, আমরা ক্লাস শেষ করে হয়ে যাবে। ঠিক আছে? এই স্লাইডগুলো আমি তোমাদের আবার গ্রুপে শেয়ার করে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ম মুখস্থ করতে পারবে। তো এই প্রশ্নগুলো নিয়ে মানে যেগুলা আলোচনা করেছি, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমায় বলো। স্যার নেই। প্রশ্ন নেই তো না থাকলে তোমরা কিন্তু এটা ভালো করে পড়বা। ঠিক আছে? নগদ প্রবাহ বিবরণী আমি তোমাদের এটা একটা সহজ অধ্যায় এবং পরীক্ষা অবশ্যই একটা থাকবে।
তোমাদের প্রি টেস্ট পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় সব জায়গায় একটা অঙ্ক থাকবে। এবং আমি যদি 2টা ক্লাসে তোমাদের 2টা অঙ্ক দেখাই, তুমি দেখবা এরপরে বোর্ডের অঙ্কগুলো তুমি নিজে নিজে অনেকগুলোই করতে পারবা। স্যার প্রি টেস্টে কি আমাদের মানে সৃজনশীল ওই 7টাই থাকবে? এটা পরীক্ষার আগে সিদ্ধান্ত হবে, কারণ দেশের যে অবস্থা, কখন কি হয়, সরকার কিরকম সিদ্ধান্ত দেয়, কলেজ কিরকম সিদ্ধান্ত নেয়, তার উপর ভিত্তি করে তোমাদের জানাই দিব তখন। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। ধরে নাও যে স্বাভাবিকভাবে 7টায় আসার কথা, 7টায় আসবে প্রি টেস্ট পরীক্ষায়। আর যদি আমাদের নাই পড়াইতে পারি, ওইরকম সুযোগ না হয়, তাহলে তখনকার সিদ্ধান্ত মোতাবেক আমরা সিদ্ধান্ত নিব, যে কলেজ যে সিদ্ধান্ত দেয়, বোর্ড সরকার যে সিদ্ধান্ত দেয়, সেই মোতাবেক আমরা কাজ করব। জি স্যার, বুঝতে পারছি। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জি স্যার। সাবধানে থেকো, কেমন? জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।